ছাতার মাথা বিজ্ঞান এবং জিন জাতির অস্তিত্ব। বিজ্ঞান কি জিনে বিশ্বাস করে? জিন কি আদৌ আছে নাকি জাস্ট হ্যালুসিনেশন? ছাতার মাথা বিজ্ঞান লেখকরা মূলত জিন, ভূত এবং ম্যাজিককে প্রায় সমার্থক শব্দ হিসেবে ধরে নিয়ে তাদের লেখাগুলো উপস্থাপন করে। তবে মূলত জিন এবং ভূত কিন্তু কখনোই সমার্থক শব্দ নয়। ভূত বলতে বোঝায় মূলত এমন আত্মা যা গত হয়েছে। আমাদের আশেপাশে এমন মানুষ যারা মারা গিয়েছে, মারা যাওয়ার পরেও তাদের আত্মা আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে বা বসবাস করছে। এই বিষয়টাকেই ভূত হিসেবে উপস্থাপন করা হয়, যা ইসলামও বিশ্বাস করে না, কারণ ইসলাম পুনর্জন্মে বিশ্বাস করে না। সে হিসেবে একজন মুসলিম হিসেবে আমরাও ভূতের অস্তিত্বে বিশ্বাস করি না। এবার দ্বিতীয়ত আসে জিনের অস্তিত্ব। জিনের অস্তিত্বের বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে কথা বলার আগে আমি অল্প কিছু কথা বলে নেওয়া দরকার। প্রথমত, একজন মুসলিম হিসেবে আমি কোরআনকেই নির্ভুল এবং একমাত্র সত্যের মানদণ্ড হিসেবে বিশ্বাস করি এবং এর বিপরীতে যত মত, তত্ত্ব, মতবাদ আছে সবগুলোকে ছুঁড়ে ফেলে দেই। আরও স্পষ্ট করা দরকার বিজ্ঞান এবং বিজ্ঞানবাদের পার্থক্য। আমি বিজ্ঞানকে গ্রহণ করি এবং বিজ্ঞানবাদকে নাকচ করে দিই। বিজ্ঞান হলো সাধারণ তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে কোনো একটা ফর্মুলা প্রদান করা বা কোনো একটা আবিষ্কার করা, এবং বিজ্ঞানবাদ হচ্ছে একমাত্র বিজ্ঞানকেই সত্যের মাপকাঠি হিসেবে ধরে নেওয়া, যেটা একজন মুসলিম হিসেবে কখনোই আমি করতে পারি না। এবার বিস্তারিত আলোচনায় চলে যাওয়া যাক। ছাতার মাথা বিজ্ঞানের লেখকরা জিন যে নেই সেটা প্রমাণ করতে গিয়ে যে উদাহরণ বা যুক্তিগুলো পেশ করে সেগুলোকে মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত, তারা সেই সমস্যাগুলোকে মানসিক সমস্যা বলতে চায়, যেমন সিজোফ্রেনিয়া, হ্যালুসিনেশন, ইলিউশন বা স্লিপিং প্যারালাইসিস। এগুলো বলে জিন জাদুর সমস্যাগুলোকে ব্যাখ্যা করতে চায়। এবং দ্বিতীয়ত, তারা এমন কিছু প্রভাবকে দায়ী করতে চায় যেগুলো হ্যালুসিনেট করে মানুষকে, যেমন ইনফ্রারেড সাউন্ড বা কার্বন মনোক্সাইড সহ বিভিন্ন বিষাক্ত গ্যাস, যেগুলো মানুষের মস্তিষ্কে হ্যালুসিনেশন সৃষ্টি করে, যার ফলে সে অদ্ভুত কিছু দেখতে পায়। এভাবেই তারা জিন জাদুর সমস্যাগুলোকে ব্যাখ্যা করতে চায়। এছাড়া অল্প কিছু লেখাতে তারা বিভিন্ন ম্যাজিকের ট্রিক্সগুলো বলে দেয়, যে কিভাবে আসলে ম্যাজিকগুলো করা হয়, যেটা হচ্ছে মূলত হাতের কারসাজি বা বিজ্ঞানের প্রয়োগ করে যে ম্যাজিকগুলো দেখানো হয় সেগুলোকে ভুল প্রমাণ চেষ্টা করা হয়, যেগুলোকে আসলে সচরাচর কেউ সিরিয়াসলি নেয় না আমার জানা মতে, এবং অন্তত সচেতন কেউ সিরিয়াসলি নেয় না। এবং সেটাকে প্রমাণের ধারা যে জিন জাতি বা ভূতের অস্তিত্ব ভুল প্রমাণ হয়ে যায়, আসলে এটা চিন্তা করাটাও বোকামি। প্রতিটি টপিকে আসলে আলাদা আলাদাভাবে কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেজন্য আমি চেষ্টা করব সামগ্রিকভাবে পুরো বিষয়গুলোর উপর অল্প কিছু কথা বলার, এবং প্রতিটি বিষয়ের উপর আলাদা কন্টেন্ট তৈরির ইচ্ছে আছে। সবচেয়ে বেশি যে বিষয়টি তারা হাইলাইট করেছে সেটা হচ্ছে হ্যালুসিনেশন, অর্থাৎ হচ্ছে ভ্রম। অর্থাৎ আমার মনে হচ্ছে যে এখন আমার পিছনে কেউ আছে, আদৌ কেউ নেই। আমার মনে হচ্ছে যে আমি কোনো একটা আওয়াজ শুনতে পাচ্ছি, ছাদে কেউ একজন হাঁটাচলা করছে বা ইত্যাদি ইত্যাদি। আসলে এগুলো কোনো বাস্তব অস্তিত্ব নেই। এটাকে বলা হচ্ছে ভ্রম বা হ্যালুসিনেশন। এই হ্যালুসিনেশন কিন্তু আদতে কোনো রোগ নয়, বা এটা হচ্ছে উপসর্গ। যেমন আমি যদি উদাহরণ দিই, তাহলে হচ্ছে করোনা প্যান্ডামিকের সময় যে আমাদের লক্ষণগুলো দেখা দিত, হচ্ছে জ্বর হতো কিংবা হচ্ছে যে গা হাত ব্যথা করতো। এখন আমি যদি জ্বর এবং গা হাত ব্যথার জন্য নাপা এক্সট্রা খাই বা নাপা খাই, তাহলে কি আমার করোনা সেরে যাবে? কখনো না। কারণ আমি মূল ডিজিজের চিকিৎসা না করে আমি সিনড্রোমের চিকিৎসা করছি। আমি মূল রোগের চিকিৎসা না করে আমি লক্ষণের চিকিৎসা করছি, যেটা কখনো ফায়দাজনক না। তো হ্যালুসিনেশন একটা লক্ষণ। এই হ্যালুসিনেশন চিকিৎসা করার আগে আমার দেখতে হবে মূল সমস্যাটা কোথায়। এবার চলুন যে মূল সমস্যার দিকে যাওয়া যাক। হ্যালুসিনেশনের পরে মোটামুটি যে আলোচনাটা তারা বেশি করেছে সেটা হচ্ছে স্লিপ প্যারালাইসিস। স্লিপ প্যারালাইসিস বিষয়টা বুঝতে হলে আপনাকে আগে ঘুমের সিস্টেমটা বুঝতে হবে। আমাদের ঘুম কয়েকটা পর্যায়ে বিভক্ত থাকে। সেটা 90 মিনিট বা দেড় ঘন্টা। অর্থাৎ প্রতি 90 মিনিট পর আমি একটা ঘুমের একটা পর্যায় থেকে অন্য একটা পর্যায়ে যাই। তো মাঝে মাঝে দেখা যায় যে ঘুমের এক পর্যায় থেকে অন্য পর্যায়ে যাওয়ার সময় আমার ব্রেইন সজাগ হয়ে যায়, কিন্তু আমার শরীর থাকে ঘুমন্ত। অর্থাৎ আপনি আশেপাশের সবকিছু অনুভব করতে পারেন, আপনি আশেপাশের সবকিছু শুনতে পারেন, কিন্তু নড়াচড়া করতে পারেন না, কারণ আপনার শরীর এখনো ঘুমন্ত। আপনার শরীরের নিয়ন্ত্রণ এখন আপনার কাছে নেই। তো ওই সময়টাকে আমরা আসলে ব্যাখ্যা করি যে বোবায় ধরা বলে সাধারণভাবে। আর বিজ্ঞানের ভাষায় সেটাকে বলা হয় স্লিপ প্যারালাইসিস। এখন যদি প্রশ্ন করেন এটা কি সবসময় স্লিপ প্যারালাইসিস নাকি এটা জিনে ধরা, আসলে এক কথায় এটা উত্তর দেওয়া মুশকিল। এটা পরিস্থিতি সাপেক্ষে। যদি আপনার দেখা যায় যে আপনার জিনের যে লক্ষণগুলো আছে, জিন আক্রান্ত হওয়ার যে লক্ষণগুলো আছে সেগুলো অধিকাংশ মিলে যায়, অনেকগুলো মিল আছে, তাহলে এটা অনেক বেশি সম্ভাবনা এটা যে আপনার সমস্যাটা জিন কেন্দ্রিক সমস্যা থেকে হয়েছে। আর যদি মনে হয় যে আপনার জিন কেন্দ্রিক কোনো সমস্যা মিল নেই, এটা আর মাঝে মাঝে এই ধরনের সমস্যা দেখা যায়, যেটাকে হচ্ছে যে স্লিপ প্যারালাইসিস, আপনি নড়াচড়া করতে পারেন না, সেটা খুব কম মাঝে মাঝে দেখা যায়, তাহলে সেটা স্লিপ প্যারালাইসিস বা সাধারণ সমস্যা। সেটাকে জিন জাদুর সমস্যা বলে ভেবে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা তারা আনে সেটা হচ্ছে সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া কি? সিজোফ্রেনিয়া একটা মানসিক রোগ, একটা ভয়ঙ্কর মানসিক রোগ, যেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় নিউরোলজিক্যাল ক্যান্সার। এই রোগের রোগীরা এমন কিছু দেখতে পায়, এমন কিছু শুনতে পায় যা সাধারণ অন্যান্য মানুষরা দেখতে পায় না, শুনতে পায় না। তারা এমন কিছু অনুভব করে যা অন্যরা অনুভব করে না। তারা এমন কিছু কমান্ড শুনতে পায় এবং ফলো করে যা অন্যরা শুনছে না। যেমন ধরুন, কেউ একজন উঁচু পাহাড়ে বা ছাদে আছে, তাকে বলা হলো ঝাঁপ দিতে। কেউ চলন্ত গাড়িতে আছে, তাকে বললো নেমে যেতে, কিন্তু অন্য কেউ বললো শুনতে পায়নি, বা বাস্তবে তাকে এই ধরনের কোনো আদেশ কেউ দেয়নি, কমান্ড কেউ দেয়নি, কিন্তু সে এটা অনুভব করেছে, সে শুনতে পেরেছে। এই সমস্যাটাকে বলা হয় আসলে সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া আসলে সিজোফ্রেনিয়ার যে লক্ষণগুলো, সেগুলো অলমোস্ট প্রায় জিনের লক্ষণের সাথে মিলে যায়। তাহলে আমি সিজোফ্রেনিয়াকে একটা মানসিক সমস্যা হিসেবেও ব্যাখ্যা করতে পারি, পাশাপাশি জিনের সমস্যা হিসেবে ব্যাখ্যা করতে পারি। কিন্তু কথা হলো, একসাথে তো দুইটা জিনিস হইতে পারে না। কোনটা সত্য? এই ক্ষেত্রেও উত্তরটা হবে আগের মতো, পরিস্থিতি সাপেক্ষে। এবার সিজোফ্রেনিয়া বা মানসিক সমস্যাগুলো চিকিৎসা পদ্ধতির দিকে দেখা যায়। এই চিকিৎসা পদ্ধতিগুলোকে মূলত 3টে স্টেজে ভাগ করা যায়। প্রথমত, তারা কাউন্সিলিং করতে বলে, অর্থাৎ তারা রুগীকে কাউন্সিলিং করায়, রুগীকে মেন্টাল সাপোর্ট, ফ্যামিলিগত পারিবারিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, এবং রুগীকে বোঝানোর চেষ্টা করে যে আসলে সে যেটা ভাবছে, সে যেটা চিন্তা করছে, এগুলো বাস্তবসম্মত নয়, এগুলোর অস্তিত্ব নেই, এবং তাকে ইগনোর করতে বলা হয়। কিন্তু খুব কম মানুষই এর দ্বারা এটা সিজোফ্রেনিয়া থেকে মুক্ত হতে পারে। এবং দ্বিতীয় স্টেজে গিয়ে তারা বিভিন্ন ওষুধ দেয়, যার মাধ্যমে মস্তিষ্কে ব্লকেজ সৃষ্টি হয়, আর যার ফলে সাময়িক সময়ের জন্য তাদের অনুভূতি বা আবেগের ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে হচ্ছে যে সাময়িকভাবে কিছু উন্নতি লাভ করলেও এর দীর্ঘমেয়াদী কিছু সাইড ইফেক্ট আছে। এবং সর্বশেষ, যদি এইগুলোতে কাজ না হয়, সর্বশেষ তারা যেই পদ্ধতিটা অবলম্বন করে সেটা হচ্ছে মাথার দুই পাশে ইলেকট্রোড সেট করে লো ভোল্টেজে কারেন্ট সাপ্লাই দেওয়া। এর ফলে হচ্ছে যে কিছু কিছু সময় কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, কিন্তু এর শর্ট টার্ম এবং লং টার্ম কিছু ইফেক্ট রোগীর উপর পড়ে। এমনকি অনেক সময় মেমোরি লসের ঘটনাও ঘটে। দেখা যায় যে অনেক ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসা নেওয়ার মাধ্যমে এই সমস্যাগুলো কাটিয়ে ওঠা যায়। তাহলে আপনি বলবেন যে যদি জিন জাদুরই সমস্যা হয়, তাহলে চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে এটা নিরাময় কিভাবে সম্ভব? তাহলে সেক্ষেত্রে বলতে হলে কথাগুলো ব্যাখ্যাযোগ্য, তবে আমি সংক্ষেপে বলছি। যখন কাউকে ওষুধ প্রয়োগ করা হয় এবং মস্তিষ্কে ব্লকেজ সৃষ্টি হয়, তখন কিন্তু জিন তার শিরায় শিরায় চলা বা রক্তে রক্তে প্রবাহিত হওয়া, এটা কিন্তু সম্ভব হয় না। দ্বিতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যখন তার শরীরে কারেন্ট সাপ্লাই করা হয়, হোক সেটা লো ভোল্টেজে, তখন কিন্তু জিন তার শরীরে থাকবে না, স্বাভাবিক। তাহলে কি আমি সিজোফ্রেনিয়াকে অস্বীকার করছি, কিংবা সব সমস্যাকেই জিন জাদুর সমস্যা বলে অভিহিত করছি? কখনো না। এতক্ষণের দীর্ঘ আলোচনাকে যদি সামারাইজ করতে হয়, তাহলে বলবো আমাদের সমাজে দুই ধরনের প্রান্তিকতা সবচেয়ে বেশি দেখা যায়। একদল ধর্মীয় জ্ঞান অর্জন না করে অতি বেশি আবেগী হয়ে, কুসংস্কারে বিশ্বাস করে সব কিছুতে জিন জাদুর সমস্যা খুঁজে পায়। সাধারণ অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে সাধারণ অসুস্থতা, সব কিছুতে তারা জিন জাদুর অস্তিত্ব খুঁজে পেয়ে তারা তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে কুফরি শির করতেও দ্বিধাবোধ করে না। অন্য আরেক দল শ্রেণী নিজেদেরকে কুল প্রমাণ করতে গিয়ে, শিক্ষিত প্রমাণ করতে গিয়ে, অতি বেশি বিজ্ঞানবাদী প্রমাণ করতে গিয়ে তারা জিনের অস্তিত্বেই বিশ্বাস করে না। অথচ একজন মুসলিম হিসেবে, অন্তত মুসলিম হিসেবে জিনের অস্তিত্বে বিশ্বাস করা আমার জন্য ফরজ, যেহেতু কোরআন হাদিসের সুস্পষ্ট বর্ণনা আছে। তাছাড়াও আমাদের সমাজের বিভিন্ন ঘটনা, বিভিন্ন চারপাশের বিভিন্ন ঘটনা থেকে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে জিনের অস্তিত্ব আসলেই আছে। এখন যদি সামগ্রিকভাবে পুরো লেখার উপর আমাকে কিছু বলতে হয়, তাহলে বলবো ছাতার মাথা বিজ্ঞানের লেখকরা যে আলোচনা পেশ করেছে তা সাময়িকভাবে কিছু কিছু ক্ষেত্রে সত্য হলেও তারা পেশ করেছে একপেশেভাবে বা তাদের নিজস্ব বিশ্বাসকে প্রমোট করার জন্য। সেখানে অনেকগুলোই আলোচনা ছিল যেখানে নিরপেক্ষভাবে আলোচনা করা যেত, কিন্তু তারা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য শুধুমাত্র তাদের চিন্তার সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ সেই অংশটুকুই নেওয়া হয়েছে, সেই অংশটুকুই উল্লেখ করেছে, এবং সেভাবেই অডিয়েন্সের কাছে উপস্থাপন করেছে যে আসলে সব কিছুই হচ্ছে বিজ্ঞানের খেলা, সব কিছুই হচ্ছে হ্যালুসিনেশন, এখানে জিন জাদুর কোনো অস্তিত্ব নেই। এখানে কোরআনে বলুক, এবার অমুক হুজুর বলুক, যে যাই বলুক না কেন, বিজ্ঞানে যেহেতু এটা প্রমাণ করতে পারেন, সুতরাং এটার অস্তিত্ব নেই, যেটাকে আমরা বলছি বিজ্ঞানবাদ। সুতরাং এক শ্রেণীর কোনো লেখাজোখা করে সব কিছুতে জিন জাদুর অস্তিত্ব খুঁজে না পেয়ে, কিংবা স্বয়ং জিনের অস্তিত্বকে অবিশ্বাস না করে, বরং মধ্যম পন্থা অবলম্বন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।